সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় হলো নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারের ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ এবং সন্ধিবেগ। সেই সঙ্গে মেন যে বিষয়বস্তু আজকের ক্লাসের সেটা হলো সান্দ্রতা। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসেই। তার সঙ্গে আমরা জানবো প্রান্তীয় বেগ এবং ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে দু একটা পার্থক্য আমরা দেখে নেব। সান্দ্রতাঙ্ক যেখান থেকে প্রশ্ন আসবেই এবং এটাই আজকের মেন বিষয় আমরা বুঝবো। প্রথমে শুরু করি সান্দ্রতা ধারারেখ প্রবাহ দিয়ে। ধারারেখ প্রবাহটা কি? কোনো প্রবাহী বলতে আমরা কি জানি? সাধারণত এখানে তরলকে বোঝাবো। সান্দ্রতা হচ্ছে যেমন এর আগের যে ভিডিওতে আমরা কি পড়েছি? আমরা পড়েছি পৃষ্ঠটান। পৃষ্ঠটান ছিল শুধুমাত্র তরলের ধর্ম, কিন্তু সান্দ্রতা প্রবাহের ধর্ম, অর্থাৎ গ্যাস এবং তরল দুইটা পদার্থের মধ্যেই এই সান্দ্রতা ধর্মটা দেখা যায়। যাই হোক, তো প্রবাহীর মধ্যে প্রথমে আমরা জানবো যে ধারারেখ প্রবাহ কাকে বলে। যদি আমরা দেখি যে কোনো একটা নলের মধ্যে দিয়ে বা যে কোনো পাইপের যে কোনো জায়গার মধ্যে দিয়ে হতে পারে, নদীতে হতে পারে, যেখানেই কোনো পরিবাহী তরল বা গ্যাস পরিবাহিত হয়, যদি এমন হয় যে পরিবাহীর যে প্রত্যেকটা বিন্দু যেখান দিয়ে পরিবাহিত হচ্ছে, পরিবাহীর প্রত্যেকটা বিন্দুতে যে কোনো একটা প্রতিটা বিন্দুতে যদি আমার প্রবাহের মান, পরিবাহীর বেগের মান এবং অভিমুখ যদি অপরিবর্তিত থাকে, তাহলে তাকে বলে ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ বা এর আরেকটা নাম হচ্ছে শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ, স্ট্রিম লাইন ফ্লো, শান্ত প্রবাহ। বুঝতে পারলাম? তাহলে কোনো প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রবাহের মান এবং অভিমুখ যদি অপরিবর্তিত থাকে, তাহলে তাকে ধারারেখ প্রবাহ বলে। আর অশান্ত প্রবাহ কাকে বলে? বাস্তবে আমরা যত প্রবাহ দেখি সব হচ্ছে অশান্ত প্রবাহ। এটা কীরকম? পরিবাহের যে কোনো বিন্দুতে যদি প্রবাহের মান ও অভিমুখ যদি নির্দিষ্ট না থাকে, বা বলতে পারি পরিবাহের যে কোনো বিন্দুতে যদি প্রবাহ এলোমেলোভাবে পরিবর্তিত হয়, তাকে কি বলে? অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন বলে। এটাই বাস্তবে যদি কোনো পাইপের মধ্যে দিয়ে জল পরিবাহিত হয়, আমরা দেখি যে এলোমেলোভাবে যাচ্ছে, সেটাই হচ্ছে অশান্ত প্রবাহ। প্রশান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ কি? এটা একটা আদর্শ কেস। হ্যাঁ, বাস্তবে এটা হয় না। তো ধারারেখ প্রবাহ একটা আদর্শ ব্যবস্থা। সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা কি জিনিস? এটা হচ্ছে এই ধারারেখ প্রবাহ এবং অশান্ত প্রবাহর যে মিডিল, মানে কি, যে একটা ম্যাক্সিমাম মান, একটা সর্বোচ্চ যে মানটা অতিক্রম করে গেলে কোনো প্রবাহ আর ধারারেখ থাকে না, তাকে বলে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। একটা ম্যাক্সিমাম মান, যে মানটা অতিক্রম করলে কোনো প্রবাহ কি হয়ে যায়? অশান্ত হয়ে যায়, সেটা আর ধারারেখ থাকে না, সেটা হচ্ছে সন্ধিবেগ। তাহলে আমরা তিন ধরনের বিষয় জানলাম: ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ এবং সন্ধিবেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে কোনো প্রবাহের বা কোনো তরলের ধর্ম। সান্দ্রতা কি জিনিস? সান্দ্রতা এবার আমরা জানি যে কোনো জায়গায় যে প্রবাহী বা তরলকে আমরা কি করতে পারি? অনেকগুলি স্তরে ভাগ করতে পারি। তরলকে আমরা কতগুলি কাল্পনিক স্তরে ভাগ করতে পারি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এটা কি? এটা হচ্ছে স্থির যে পাত্রের মধ্যে তরলটা আছে, সেটা, এটা তো স্থির। তাহলে এটা আর এই স্তরের মধ্যে একটা বল কাজ করে, এটাই কি বলে? আমরা এর আগের ভিডিওতে ডিটেলস পড়েছি, এখন শুধু বলটার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বল, এডহেসিভ ফোর্স। এই আসঞ্জন বলের জন্য কি হয়? আসঞ্জন বলের জন্য যেটা স্থির তলের সঙ্গে তরলের যে প্রথম স্তর, সেটা স্থির থাকতে চায়, এবং তারপরে কি হয়? তারপরে যে বাকি স্তরগুলা কি হয়, যে এখানে কিন্তু আর আসঞ্জন বল হয় না ভিতরে, সেখানে কি হয়? সেখানে হচ্ছে এক একটা স্তরের মধ্যে সংশক্তি বল কাজ করে, একটা তোল আর একটা তোলকে বাধা দেয়। এবার কোনো তরল যদি গতিশীল থাকে, তাহলে আমরা কি দেখতে পাই? ভূমির সঙ্গে যে তোলটা লাগানো আছে, সেই তোলটা স্থির থাকে, এবং তারপরে কি হয়? আস্তে আস্তে বেগ কিন্তু বাড়ে। তাহলে যে কোনো স্তরের মধ্যে আমরা দেখি বেগের পার্থক্য দেখা যায়, এটাকে বলে আপেক্ষিক বেগ। তাহলে একটা কি বলে,
যে এই যে এটা কি করবে, এটা হচ্ছে তারপরে যে যার বেগ কম আছে সে কি করবে, যার বেশি বেগ আছে তার বেগকে কমাতে চাইবে, আর যার বেগ বেশি আছে সে কম, যার যে স্তরের বেগটা কম আছে তার বেগ বাড়াতে চাইবে। এই যে ধর্মটা, এটাই হচ্ছে সান্দ্রতা। তরলের বা কোনো প্রবাহীর যে ধর্মের জন্য দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি হয়, আপেক্ষিক বেগের বাধার সৃষ্টি করে, তাকে বলে সান্দ্রতা। আমরা জানি কোনো একটা বালতিতে বা কোনো একটা পাত্রে যদি জল থাকে, সেই জলটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কি হয়, কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। যে ধর্মের জন্য থেমে গেল সেটা হচ্ছে কি তরলের সান্দ্রতা বা প্রবাহের সান্দ্রতা। তাহলে কি হলো, আরও যদি ভালো একটু করে বলি, কোনো যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার যে কোনো দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলে সান্দ্রতা। এবার একটা তরলের স্তর আর একটা তরলের স্তরকে যে বল দ্বারা বাধা দিচ্ছে সেটা হচ্ছে সান্দ্র বল এফ। সান্দ্র বল যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, এফ দ্বারা প্রকাশ করছি। এখানে বিখ্যাত বিজ্ঞানী নিউটন, তারও সূত্র আছে। সেটা কি সূত্রটা কি, সান্দ্র বল সংক্রান্ত নিউটনের সূত্রটা কি জিনিস, সান্দ্র বল সংক্রান্ত নিউটনের যে সূত্র, সেখানে নিউটন বলেছে যে এই সান্দ্র বল এফ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তরলের প্রকৃতি, একটা হচ্ছে তরলের যে স্তর তার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল মেনলি রাশিমালার মধ্যে ক্ষেত্রফল আসবে, আর কি গতিবেগের নতিমাত্রা, এটা ডিভি দিয়ে যাচ্ছে এবং এটার দূরত্ব যদি ডিএক্স হয় তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে ডিভি/ডিএক্স, গতিবেগের নতিমাত্রা। এই দুটো যদি আমরা যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করি তাহলে কী পাবো, এফ প্রপোর্শনাল টু এ ডিভি/ডিএক্স। তাহলে এফ সমানুপাতের চিহ্ন উঠিয়ে আমরা যদি নিয়ে আসি তাহলে কি একটা ধ্রুবক আসবে, ইটা এ ডিভি/ডিএক্স। এই যে এটাই কি বলে, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে বলে হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যাকে বলে সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তাহলে আমরা এখন যে বিষয়টা তাহলে সান্দ্রতা বুঝেছি, এবার আমরা বুঝবো সান্দ্রতাঙ্ক কাকে বলে। সান্দ্রতাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, এটাকে প্রকাশ করা হয় ইটা দিয়ে, এটাকে বলে ইটা। বুঝতে পারলাম? তাহলে এই সান্দ্রতাঙ্কের সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে কী হবে, সান্দ্রতাঙ্কের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি সহজ করে লিখে নিচ্ছি। কি হলো সংজ্ঞাটা এই রাশিমালা থেকে আসছে। যদি কি হয়, ডিএক্স এই যে দূরত্ব এটা একক হয়, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ, এই যে ডিভি আপেক্ষিক বেগ একক বলে ক্ষেত্রফল, যেটা স্তরের ক্ষেত্রফল, হ্যাঁ বজায় রাখতে, একক আপেক্ষিক বজায় রাখতে একক ক্ষেত্রফলে তিনটা একক, এই যে এটা একটা, তিনটা একক। তাহলে কি হবে, তাহলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হয় প্রয়োজন তাকে বলে সান্দ্রতাঙ্ক। বুঝতে পারলাম? এই যে আমাদের রাশিমালা এফ সমান ইটা এ ডিভি/ডিএক্স, এখানে এ ডিভি এবং ডিএক্স এই তিনটা যদি আমরা দূরত্বটাকে একক ভাবি তাহলে আমার কি হবে, তাহলে আমাদের একক আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল, প্রতি একক ক্ষেত্রফলটা আবার একক, তাহলে কি হবে, সব হয়ে গেলো, আমাদের ইটা ইকুয়াল টু এফ থাকলো। তাহলে যে পরিমাণ আমার স্পর্শকীয় বল প্রয়োজন অর্থাৎ এফ প্রয়োজন সেটাই হচ্ছে ইটা বা সান্দ্রতাঙ্ক। এরপরে আমরা দেখে নেব সান্দ্রতাঙ্কের এসআই এবং সিএস পদ্ধতিতে একক। সান্দ্রতাঙ্কের এসআই এবং সিএস পদ্ধতিতে একক কিভাবে আসবে, একক এবং মাত্রা সংকেত সব কিছু দেখে নিতে হবে। তাহলে একক আমরা কি করে বের করব, রাশিমালা থেকে আসবে, এফ সমান ইটা এ ডিভি/ডিএক্স, তাই তো। তাহলে ইটা ইকুয়াল টু কী হবে, ইটা ইকুয়াল টু এফ হবে
টু ডিএক্স হবে, এখানে এ ইন্টু ডিবি হবে। তাহলে আমরা এফ এর একক কী জানি? নিউটন। আর এক্স কী জানি? মিটার। এ কী জানি? মিটার স্কোয়ার। ইন্টু ডিবি কী জানি? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডটাকে উপর যদি নিয়ে যাই, তাহলে নিউটন ইন্টু মিটার ইন্টু সেকেন্ড বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার। মিটার মিটার কেটে দিলাম, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। বা এটাকে নিউটন পার মিটার স্কোয়ার মানে কি? চাপের একক, চাপের এসআই একক। এর আরেকটা নাম আছে কি? পাস্কাল। তাহলে পাস্কাল সেকেন্ড। তাহলে এসআই একক হলো পাস্কাল সেকেন্ড। এটা হলো এসআই পদ্ধতি একক, এসআই পদ্ধতি একক। সিজিএস পদ্ধতিতে কী হবে? সিজিএস পদ্ধতি একক হবে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার ইন্টু সেকেন্ড। এই যে সিজিএস পদ্ধতিতে যে একক আসলো ডাইন পার সেমি স্কোয়ার ইন্টু সেকেন্ড, সিজিএস, এর আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে পয়েস। পয়েস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে যে পয়েস কোন রাশির একক, বা আমার হচ্ছে সান্দ্রতাঙ্কের এসআই এবং সিজিএস পদ্ধতিতে একক লেখো। তাহলে একটা হলো পয়েস সিজিএস পদ্ধতি, এটাও সিজিএস পদ্ধতি, আর একটা এসআই পদ্ধতি পাস্কাল সেকেন্ড বা নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি মাত্রীয় সংকেত দেখে নিই। মাত্রীয় সংকেত কী হবে? রাশিমালা থেকে আসবে, এটা এক মাত্রীয় সংকেত। এফ কি? বল। তাহলে বলের মাত্রীয় সংকেত সবার মুখস্থ, mLT-2 ইন্টু এল। দেখি হবে এল স্কোয়ার ইন্টু ডিবি কি? LT-1। তাহলে আমাদের কি হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এই এল আর এই এল কেটে গেল। তাহলে আমাদের এখানে কী হবে? এম এল ইনভার্স, আর টি কী ছিল? T-2 প্লাস 1। তাহলে এম এল ইনভার্স T-1। এটা হবে সান্দ্রতাঙ্কের মাত্রা সংকেত। তাহলে একক, এসআইতে একক, সিজিএসে একক এবং মাত্রের সংকেত, এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রে যে পরিমাণ স্পর্শক বল প্রয়োগ করতে হয় তাকে বলে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। এই সংজ্ঞাটি আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, এটা সব তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা পড়ব প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কাকে বলে? প্রান্তীয় বেগ হচ্ছে বা টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ, প্রান্তীয় বেগ কোনো পরিবাহী, কোনো সান্দ্র মাধ্যম যদি বলা হয়, সান্দ্র মাধ্যম, কোনো একটা সান্দ্র মাধ্যমের, এই সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে বাতাসও পড়ে বা যে কোনো তরল হতে পারে। তো উপর থেকে যদি কোনো বস্তু পড়ে, স্থির অবস্থা থেকে শুরু হলো, তারপর বেগ লাভ করে, আমরা জানি জি, এখানে অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে তো বেগটা বাড়ার কথা ছিল, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে যাওয়ার কথা ছিল, তাই না? তো কি হয় বাস্তবে? কি হয় টার্মিনাল ভেলোসিটিতে? যে অবাধে পতনশীল বস্তু যে সর্বোচ্চ একটা বেগ লাভ করে বা ম্যাক্সিমাম একটা বেগ লাভ করে ধ্রুবক হয়ে যায়, তারপরে একটা স্থির মানে নিচে নামে। সেই যে ম্যাক্সিমাম বেগটা লাভ করার পরে নিচে নামছে, সেটাকে বলছে ওই বস্তুর প্রান্তীয় বেগ। বুঝতে পারলাম? কোনো একটা অবাধে পতনশীল বস্তু তার স্থির অবস্থা থেকে একটা ম্যাক্সিমাম বেগ লাভ করার পরে তারপরে স্থির মানে নিচে নেমে আসে, হ্যাঁ, একটা ধ্রুবক মান নিয়ে নিচে নেমে আসে, সেটাই হচ্ছে সেই বস্তুর প্রান্তীয় বেগ। এর উপযোগিতা কি? এর উপযোগিতা হলো, এটা যদি না থাকতো, যেমন বৃষ্টি, বলা হয় যে বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় পড়ে, যদি প্রান্তীয় বেগ না লাভ করতো তাহলে সেটা মাথার ফুটো হয়ে যেত, এত বেগ লাভ করতো, এত ত্বরণ সৃষ্টি হয়ে এত ভেলোসিটি মানটা বেড়ে যেত যে সেটা হতো। এটা আছে বলে প্যারাশুট, কোনো হেলিকপ্টার বা উপরে কোনো বিমান থেকে প্যারাশুটে করে লোকজন কী করতে পারে? নিচে নামতে পারে, স্থির বেগ নিয়ে নিচে নামতে পারে। হ্যাঁ, এই সান্দ্র জন্য প্রান্তীয় বেগ আছে বলেই এটা সম্ভব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়ব ঘর্ষণ বল ও সান্দ্র বলের মধ্যে তুলনা। ঘর্ষণ বল ও সান্দ্র বলের মধ্যে তুলনা আমরা দেখে নেব।
ঘর্ষণ ও সান্দ্রতা। ঘর্ষণ বল দুটি তলের মধ্যে আসঞ্জন বলের জন্য সৃষ্টি হয়। আসঞ্জন বলের জন্য সৃষ্টি হয়। আর সান্দ্রতা সৃষ্টি হয় তরলের সংশক্তি বলের জন্য। সংশক্তি বলের জন্য, প্রথম পার্থক্য বলের জন্য। তারপরে কি ঘর্ষণ বল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফল উপর নির্ভর করে না। সান্দ্রতা পদার্থের প্রকৃতি ও ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল দুটোর উপরই নির্ভর করে। বুঝতে পারলাম? তাহলে কি হলো, ঘর্ষণ বল পদার্থের তরলের প্রকৃতি বা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফল নির্ভর করে না। কিন্তু সান্দ্রতা প্রকৃতি এবং ক্ষেত্রফল দুটোরই উপরই নির্ভর করে। ঘর্ষণ বল স্তরগুলির গতিবেগ, স্তরগুলির যে মানে তলের গতিবেগের উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতা নির্ভর করে। আপেক্ষিক গতি উপরে সান্দ্রতা নির্ভর করে। আপেক্ষিক গতি যত বেশি হবে সান্দ্রতা তত বেশি হবে। বুঝতে পারলাম? সান্দ্রতার সঙ্গে ঘর্ষণের মিল কি? যেহেতু অনেকটা মিল আছে, যে সান্দ্রতা ও বাধা বল, ঘর্ষণ ও বাধা বল, তার জন্য কি বলা হয়, সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়। তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়, যদিও ঘর্ষণ এবং সান্দ্রতা দুটি আলাদা বিষয়, আমরা সেটা জানলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যাদের এই ভিডিওটি উপকার আসবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।